দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশের টেস্ট জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে। এই জয়টা শুধু জয় নয়, হয়তো আরও বেশি কিছু। সেরকমই আসলে আলোচনা আমরা দেখছি পুরো ক্রিকেট বিশ্বে। আর এ বিষয় নিয়ে আসলে কথা বলতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাসিনুর রহমান। আমরা তার সঙ্গে আজকে কথা বলবো, আমরা জানার চেষ্টা করব তিনি আসলে এই জয়টাকে কিভাবে দেখছেন। ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসিনুর ভাই, আপনাকে আমন্ত্রণ আমাদের ২১শে টেলিভিশনের স্পোর্টস প্লাসে। আপনার কাছে জানতে চাই, ২৩ বছর পর বাংলাদেশের এমন কৃতিত্ব আপনি কিভাবে দেখছেন, আপনার বিশ্লেষণ কি বলে? এটা আসলে দুর্দান্ত। আমি ২০১১ সাল থেকে ক্রিকেট সাংবাদিকতা শুরু করেছি, টেলিভিশনে কাজ করছি। এরপর থেকে বাংলাদেশের অনেক সাফল্য দেখেছি। নিদাস ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স আপনি যদি বলেন, ভারতে গিয়ে ভারতের মাটিতে আমাদের টি-20 জয়, ১৭তম টেস্টে জয়, ইভেন মাউন্ট মঙ্গনুইতে টেস্ট জয়, এমন অনেক কীর্তি দেখেছি। তবে আমার মনে হয় না যে এই টেস্টের চেয়ে বড় অর্জন বাংলাদেশের আর হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা যখন অস্ট্রেলিয়ার মাটিতে, এই কারণেই জিনিসটা বেশি স্পেশাল। আমরা তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠেও জিতেছি, এর আগেও জিতেছি। তো সেটা আসলে অস্ট্রেলিয়া বিষয় না, এবং অস্ট্রেলিয়ার মাটিতে যে জয়, সেটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে ৩০ বছর ধরে পাকিস্তান কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে জিততে পারে না। শ্রীলঙ্কা বাংলাদেশের কত আগে থেকে ক্রিকেট খেলছে, তারা এখনো কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে কখনো টেস্ট জিততে পারেনি। ভারত মনে হয় তাদের পঞ্চম বা সপ্তম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার মাটিতে তারপর তাদের হারিয়েছিল। তো সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে তাদের তৃতীয় ম্যাচেই জয়টা পেয়েছে। এই সাফল্য শুধু আছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের, যে এর চেয়ে কম ম্যাচ বা এই সমান ম্যাচ খেলে তারা অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছিল। তো সবকিছু মিলিয়ে এই জয়টা আসলে বিশেষ কিছু স্পেশাল। এবং বাংলাদেশ শুধু ম্যাচটা জেতেইনি, বাংলাদেশ যেভাবে দাপট দেখিয়ে জয় পেয়েছে, সেটা এই জয়টাকে আরো বেশি স্পেশাল করেছে। ৯ উইকেটের জয়, এত বড় জয় এশিয়ার কোনো দলই আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো পায়নি। ইভেন ইন্ডিয়া, বিরাট কোহলিদের প্রাইম ইন্ডিয়াও কিন্তু অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে এত বড় ব্যবধানে হারাতে পারেনি। তো সবকিছু মিলে অনবদ্য একটা জয়। যারা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট, যারা ভক্ত, যারা খেলাটাকে ভালোবাসেন, আমার মনে হয় তারা এই জিনিসটা, এইসব স্ট্যাটিস্টিক্স এর বাইরেও তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। এবং তার চেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ানরা যেভাবে বাংলাদেশ দলকে বারবার হেয় করে থাকে, আপনি দেখবেন যে অস্ট্রেলিয়াকে ২৩ বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশকে হোস্ট করেছে। তারা বিভিন্ন অজুহাতে অনেকবার বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলতে চায়নি। ২০০৮ সালে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই সফরে বাংলাদেশের টেস্টও খেলার কথা ছিল, তখন তারা সেটা রিফিউজ করেছিল এবং বলেছিল যে তারা বাংলাদেশ এই সময় বেইজিং অলিম্পিক চলবে, এই কারণে তারা খেলতে পারবে না। এরপর ২০১৮ সালে একবার বাংলাদেশ যাওয়ার কথা ছিল, তখন বলছিল তারা তাদের রাগবি এবং ফুটবল সিজন শুরু হয়ে গেছে, এখন তাদের স্পন্সর নেই। তো তারা অনেকবার বাংলাদেশকে ডিনাই করেছে, এবং কি অসাধারণ এক জয় তুলে আসলে বাংলাদেশ যেমন দেশের মাথা উঁচু করেছে, এবং অস্ট্রেলিয়া যে বাংলাদেশকে একটা অবজ্ঞা করছিল টেস্ট ক্রিকেটে, সেটারও একটা মোক্ষম জবাব দিয়েছে। হাসিনুর ভাই, আরেকটি কথা বলতে চাই, একটি অবিশ্বাস্য ব্যাপার। যদি এই টেস্ট শুরুর ধরেন আগের দিনও দেখলাম যে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ খুব অল্প রানে গুটিয়ে গেল। যদি আমি আপনাকে বলতাম যে আমরা চলেন একটু আলোচনা করি যে ৪ দিনে বাংলাদেশ উইন করবে, আর সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করব, অবিশ্বাস্যই বটে। সেই সঙ্গে একটু যুক্ত করতে যাই যে তামিম, তিনি একটা গ্রেট নক করলেন একদম শুরুতেই ১০০, এবং তার দ্বিতীয় ম্যাচেই বলা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এরকম পারফরমেন্স। বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা শুরুতে যেটা বলবো অবিশ্বাস্য, আপনি যে প্রশ্নটা প্রথমে করেছেন। ইভেন প্রথম দিনে ইনিংসে অস্ট্রেলিয়া ২০০ রানের মধ্যে অল আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা ভাবিনি যে বাংলাদেশ ৪ দিনে এই ম্যাচটা জয় তুলে নিয়ে আসবে। এটা যদি আমি বলি যে আমি ভেবেছিলাম, জানতাম, এটা খুব বায়াস একটা উত্তর হবে। বাস্তবসম্মত অন্তত যে আমরা বাংলাদেশের ম্যাচ দেখে থাকি, তখন পর্যন্ত বিষয়টা বিশ্বাস করা খুব কঠিন ছিল। কিন্তু বাংলাদেশ করে দেখিয়েছে। টেস্ট খেলা আমরা এটা সবসময় বলে থাকি, ইনিংস বাই ইনিংস ব্যবধানে জয় করার খেলা, এবং বাংলাদেশ প্রতিটা ইনিংসের প্রতিটা সেশনে আসলে জিতেছে, এবং ভালোভাবে জয়টা তুলে নিয়েছে। এবং আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটা যদি আরেকবার করতেন পরের উত্তরটা প্রশ্ন দিতে যেটা সুবিধা হতো। করেছি যে আপনি দেখেছেন যে তানজিদ তামিম খুব গ্রেট একটা নক করলেন, এবং বলা যায় যে এত বড় দলের বিপক্ষে তার দ্বিতীয় যে ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানেই তার ১০০ একটি সেঞ্চুরি। এই রকম তরুণ খেলোয়াড়দের যে আসলে এই ধরনের নক, এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমরা জানি যে অস্ট্রেলিয়ার যে আসলে বোলিং লাইন আপ, তার সামনে দাঁড়িয়ে এই ধরনের পারফরমেন্স করা, বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আমি এই সিরিজ শুরুর আগে, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেখানে একটা প্রতিবেদন করেছিলাম। আমি বলেছিলাম প্রতিবেদনে যে
তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে ওপেনিং করানো হোক, যদিও সাদমান খুব ভালো সার্ভিস দিয়ে থাকেন। আসলে অস্ট্রেলিয়ার কন্ডিশনটা এমন, আপনি দেখবেন এখানে সার্ভাইভ করা কঠিন। আপনি যদি টিপিক্যাল টেস্টের মতো করেন যে আপনি অনেক বল খেলে টিকে থাকবেন, সেভাবে হবে না। এখানে আপনাকে স্কোরিং শট খেলতে হবে, লুজ বলে রান করতে হবে। আপনি ওভারে 5টা বল ডট দেন, কিন্তু যেই বলটা খারাপ হবে সেটাতে সিগন্যাল নিলে হবে না, সেটাতে আপনাকে বাউন্ডারি হাঁকাতে হবে। এবং এই ধরনের কন্ডিশন একটু যখন বাউন্স থাকে তখন সাহসী ক্রিকেটটা খেলাটা খুব জরুরি। তানজিদ তামিমের দ্বিতীয় টেস্ট, কিন্তু তিনি বাংলাদেশের হোয়াইট বল ক্রিকেটে অনেক দিন থেকেই খেলছেন এবং তার সেই এক্সপেরিয়েন্সটা আছে। তিনি অস্ট্রেলিয়াতে ভারতের মতো ইয়াতে বিশ্বকাপ খেলেছেন, একাধিক বড় বড় গ্লোবাল ইভেন্ট খেলেছেন। আমার মনে হয় তিনি মেন্টালি এবং ফিজিক্যালি প্রস্তুত ছিলেন। তিনি এনসিএল বিসিএল যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন। আমি অবাক হইনি তানজিদ তামিমের এই পারফরমেন্সে। অবশ্যই সেঞ্চুরি করবে এমনটাই এতটাও বেশি এক্সপেক্ট করিনি, বিশেষ করে এই টাফ সিচুয়েশনে। তবে তামিম যেই ধরনের অ্যাটাকিং মাইন্ড সেট নিয়ে খেলে থাকেন, তিনি কিন্তু এই টেস্টে ততটাও অ্যাটাকিং মাইন্ড সেট নিয়ে খেলেননি। তিনি ভালো বলগুলোকে রেসপেক্ট করেছেন এবং যেগুলো লুজ বল ছিল একদম প্রপার টেস্ট ম্যাচে যেভাবে খেলতে হয় সেভাবেই খেলেছেন। ওভারঅল সবকিছু মিলে আসলে ইনিংসটা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি কেন, আমরা যারা বাংলাদেশের সাধারণ ভক্ত আছি, তারা তো আছি, যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল স্টার আছেন, সাবেক ক্রিকেটার আছেন, গিলক্রিস্ট থেকে শুরু করে সবাই, হার্ষা ভোগলে, সবাই তামিমের ইনিংসটাতে মুগ্ধ হয়েছেন। হাসিনুর ভাই, আরেকটি প্রশ্ন আমার কাছে করতে চাই যে যখন নাহিদ রানাকে আমরা দেখছিলাম যে আমরা তাকে পাচ্ছি না, তারপরে যে বোলিং লাইন আপে একটা প্রভাব পড়তে পারে সেটা নিয়ে বেশ কথা হচ্ছিল। তারপরে ম্যাচে কিন্তু এসে ফার্স্ট টেস্টেই আমরা দেখলাম হাসান মাহমুদের 6 উইকেট এবং তারপরের ইনিংসেও তিনি উইকেট পেয়েছেন। তার এই 6 উইকেটের ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি বলেন আমার পার্সোনাল ওপিনিয়ন, যারা আমরা হাসান মাহমুদকে জানি, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নাম্বার 1 বলার হাসান মাহমুদ, এটা আমার মতে এবং আমার মনে হয় অধিকাংশের মতেই। আমি জানি নাহিদ রানার এক্সপ্রেস পেস আছে, তিনি ব্যবধান গড়ে দিতে পারেন একা একটা দলকে। তিনি পাকিস্তানকে যেভাবে নাস্তানাবুদ করেছেন, কিন্তু আপনি যদি কিছুদিন আগে সাকিব আল হাসান সিপিএল খেলতে গিয়ে বাংলাদেশ একাধিক গণমাধ্যমে কথা বলেছেন, তিনি বলেছিলেন তার মতে বাংলাদেশের 1 নম্বর বোলার টেস্ট ক্রিকেটে হাসান মাহমুদ। হাসানের যে সুইং আছে অন্য বোলারদের চেয়ে হাসানকে যেখানে এগিয়ে রাখে, তিনি একদম কনসিস্টেন্ট একটা লাইনে বল করতে পারেন। তিনি ইন সুইং আউট সুইং দুটাই করতে পারেন এবং সবচেয়ে বড় কথা তিনি স্মার্ট। তিনি জানেন কোন ব্যাটারের দুর্বলতা কোথায়, কাকে কিভাবে আসলে ট্র্যাপ করতে হবে। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড থেকে শুরু করে একের পর এক ব্যাটারকে তিনি একই লেন্থে বল করেছেন, সবাইকে প্লে ডাউন করেছেন। ব্যাটে লেগে বোল্ড হয়েছে, কেন হচ্ছে? এটাকে কাকতালীয় ভাবেই ব্যাটে লেগে বল আসলে স্ট্যাম্পে কি আঘাত হচ্ছে? এটা না, কিন্তু তিনি একটা কনসিস্টেন্ট লাইন মেনটেন করে একদম স্ট্যাম্প টু স্ট্যাম্প ক্লোজ টু বডি বোলিং করছেন এবং ব্যাটারদের বাধ্য করছেন যে তাদের স্বাভাবিক রক্ষণাত্মক ভঙ্গি থেকে বাইরে আসতে। সবাই আসলে কাট করতে গিয়ে কিন্তু প্লে ডাউন হয়ে বোল্ড হয়েছে। তো নাহিদ রানার অনুপস্থিতিতে হাসান যেভাবে পারফরমেন্স করতে সেটা অসাধারণ। জি, থামাতে চাই, একটু প্রশ্ন করতে চাই। এইবার কিন্তু বাংলাদেশের একটি অন্যরকম ব্যাপার দেখলাম যে টেইল এন্ডার যারা ব্যাটসম্যান রয়েছেন খুব দুর্দান্ত খেলেন এবং দারুণভাবে সঙ্গ দিয়েছেন। আর মিরাজকে দেখেছি, না হলে এত বড় একটি টার্গেট কিন্তু আসলে আসতো না। এই পরিবর্তনের গল্পটা আসলে কেমন লেগেছে আপনার কাছে? টেলেন্ডারের এই পরিবর্তনটা আমি বলবো যে বেশ আগে বছর থেকে আসলে শুরু হয়েছে। চান্দিকা হাতুরু সিং যখন প্রথম দফায় বাংলাদেশের কোচ হলেন, ইভেন দ্বিতীয় দফায়, তখন থেকে আসলে টেলেন্ডারদের প্রচুর ব্যাটিং করানো হয় কিন্তু। এবং বিচ্ছিন্ন ভাবে আপনি যদি দেখেন, আমার সালটা যদি এক্সাক্ট আমি মনে করি 2021 সালে জিম্বাবুয়েতে বাংলাদেশে একটা টেস্ট হারতে হারতে বাংলাদেশ টেস্টটা বের করে নিয়ে গেছিল, সেখানে তাসকিন কিন্তু ভালো একটা নক খেলেছিলেন। তাইজুল ইসলাম আমরা জানি অন অ্যান্ড অফ তিনি ভালো ব্যাটিং করতে পারেন, তো একটা কালেকটিভ পারফরমেন্স দরকার ছিল। তবে এই পারফরমেন্সটাতে আমি অবাক হইনি, তাদের সেই সামর্থ্যটা আছে। গত 2-1টা সিরিজে কিন্তু তারা সেই সামর্থ্যটা দেখিয়েছে। আমার মনে হয় এই মুহূর্তে নাহিদ রানা বাদে যারা আমাদের টেস্ট সার্কিটের বোলার আছেন তারা মোটামুটি কিন্তু একটু সার্ভাইভ করতে পারেন। আরেকটা নাম আছে এবাদত, তিনি এখনো অতটা পরিপক্ক হতে পারেনি। তবে আমি যদি বলি তাসকিন, তাইজুল এবং হাসান, তারা তিনজনই কিন্তু ভালো একটা সাপোর্ট দিতে পারেন, তারা যেমনটা দিয়েছেন। বিশেষ করে হাসান মাহমুদের ব্যাটিং এরও কিন্তু আপনাকে প্রশংসা করতে হবে। তিনি রান করেছেন 14, কিন্তু তিনি প্রায় 100টার কাছাকাছি বল খেলেছেন, হয়তো 96-97টা বল খেলেছেন, সেটাও কিন্তু অসাধারণ ছিল এবং তিনি কিন্তু ডেলিভারি গুলো ফেস করছিলেন তৃতীয় দিনের শেষ সেশনে। জি হাসিনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে। হাসিনুরের মতো আমরাও আসলে উৎফুল্ল, গর্বিত বাংলাদেশের এই জয়, এবং আমরা আশা রাখবো যে দ্বিতীয় টেস্টটি রয়েছে সেখানেও বাংলাদেশ তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে।